শরীর সুস্থ রাখতে ওজন নিয়ন্ত্রণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বাভাবিকের চেয়ে ওজন যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে শরীর নিজস্ব ভারসাম্যতা ধরে রাখতে পারে না। এতে দেখা দিতে পারে নানা রকম রোগের সমস্যা। আবার স্বাভাবিকের চেয়ে যদি কোনো কারণে ওজন কমে যায় সেক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা হতে পারে, নানা রকম রোগের ঝুঁকি তৈরি হয়। তাই দর্শক, আজ আমরা কথা বলবো ওজন নিয়ন্ত্রণ নিয়ে। আপনারা দেখছেন রেনিক্স স্বাস্থ্য কথা, আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, ওজন নিয়ন্ত্রণ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন একজন চমৎকার একজন মানুষ। আমাদের সাথে আছেন আয়েশা সিদ্দিকা, পুষ্টিবিদ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বলবো ওজন নিয়ন্ত্রণ নিয়ে। এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ওজন। সবার মাঝখানে কেমন জানি একটা আতঙ্কর মতন যে কারো কারো ওজন বেড়ে যাচ্ছে, কারো কারো ওজন আবার কমও থাকছে। অনেক সময় দেখা দেয় তারাও খুব আগ্রহ বোধ করে যে আমি ওজনটাকে কিভাবে আসলে বাড়বো। এই যে ওজন নিয়ন্ত্রণ নিয়ে কথা বলবো তার আগে আপনার কাছে একটু জানি যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় যে একজন মানুষের জন্য ওজন নিয়ন্ত্রণ করাটা। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে যে আজকের যে গুরুত্বপূর্ণ টপিকসটা, এবং ওজন ইটসেলফই এখন আসলে একটা রোগ হয়ে গেছে। যখন স্বাভাবিকের চেয়ে ওজন বেড়ে যায় এটারও একটা বিষয় থাকে কত কেজি ওজন বেশি আছে। জাস্ট একটা এক্সাম্পল যদি দেই যে একজন মানুষ 5 ফিট হাইট অর্থাৎ 152 সেন্টিমিটার যদি ওনার উচ্চতা হয় তাহলে তার ওজন থাকা উচিত কতটুকু? তার স্ট্যান্ডার্ড ওজন হলো 48 থেকে 50, সর্বোচ্চ 52 পর্যন্ত থাকা উচিত। তো আপনি বলছিলেন যে অতিরিক্ত ওজন যখন বেড়ে যায় শরীর তার ভারসাম্য হারিয়ে ফেলে, ডেফিনেটলি হারিয়ে ফেলে। কারণ আপনার স্পাইনাল, আপনার বডির বোনস, আপনার হার্ট, কিডনি, লিভার, লাং একটা নির্দিষ্ট ওজন পর্যন্ত কাজ করতে অভ্যস্ত, এবং সেটাতে সে ভালো পারফরমেন্স করবে। যখনই আপনার ওজনটা বেড়ে যাচ্ছে তখন তাদের পারফরমেন্সটা কিন্তু নষ্ট হয়, যে কারণে ঝুঁকিগুলো আমাদের তৈরি হয়। আর এই বিষয়টা অর্থাৎ গত 20 বছরে এটা নিয়ে সবচেয়ে বেশি আসলে কাজ করা হচ্ছে, কারেন্টলি আরও বেশি কাজ করা হচ্ছে। কারণ দেখা গেছে অনেকগুলো গবেষণায় যে শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অসংখ্য নন কমিউনিকেবল ডিজিজের ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর এটা হওয়ার একটা কারণ হলো আসলে এটাকে এখন লাইফস্টাইল জনিত রোগ বলা হচ্ছে। কারণ আসলেই লাইফস্টাইলের কারণেই অতিরিক্ত ওজন বাড়ছে। টাইম মতো খাওয়া হচ্ছে না, মেপে খাওয়া হচ্ছে না, প্রচণ্ড স্ট্রেস, ঘুমের কোনো টাইম নাই, প্রচণ্ড ডিভাইসের অ্যাট্রাকশন থাকে, এবং দেখবেন যে কোনো অ্যাক্টিভিটি নাই। সো সবাই মনে করে যে আমি দৈনিক যে কাজগুলো করি, যেমন উইমেনদের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখনই আপনি জিজ্ঞেস করবেন একটা কথাই বলে, আমি তো বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, আনা নেওয়া করি। বাট এটা কিন্তু তার রেসপন্সিবিলিটি। একজন মানুষ যদি এটা না বুঝে যে তার শরীরের জন্য প্রতিদিন কত স্টেপস হাঁটা উচিত, এটা অনেকে জানে না। সো এটা তো খুব মিনিমাম। ঘর থেকে নেমে গাড়ি, রিক্সায় উঠে যাচ্ছি। সো আমাদের যে 7000 স্টেপস প্রতিদিন দিতে হবে সুস্থ একজন মানুষকে, এটা ম্যাক্সিমাম মানুষ জানে না। যখনই আপনার এটা থেকে কম হবে, ক্যালোরি বডিতে ডিপোজিট হয়ে আছে, আপনি এটাকে বার্ন করছেন না, আপনি তো ওয়েট গেইন করবে দিনের পর দিন। যদি 200, 300, 500 ক্যালোরি করে ডিপোজিট থাকে, এন্ড অফ মান্থে গিয়ে আপনি দেখবেন 1-2 কেজি করে ওজন আপনার বেড়ে যাচ্ছে। এই যে স্বাভাবিকের তুলনায় যে বেড়ে যাচ্ছে, এর সাথে তো বয়সেরও একটা ব্যাপার থাকে, যে হাইটের যেমন একটা ব্যাপার থাকে যে এত সেন্টিমিটারের মানুষের এতটুকু ওজন থাকা একটা প্রয়োজন। এর সাথে কি বয়সটা আসলে কতটুকু জরুরি? না, বয়সটা আমি আপনাকে বলি যে ছোট বাচ্চাদের তো বয়স, এখানে প্রত্যেকটা বয়সের সাথে ওজন কিন্তু হিসেব করে দেওয়া। যেমন আমাদের একটা বার্থ ওয়েট ক্যালকুলেশন আছে যে কত ওজনের বাচ্চা হলে নর্মাল, লাইক 2.5 কেজি থেকে 3 কেজি ওজন নর্মাল। এটা এতটুকু বাচ্চার হতে হবে তার সুস্থতার জন্য। এটা সর্বোচ্চ আমাদের দেশে 5% এটা হয় যে বাচ্চা 4 কেজি, 4.5 কেজি বাচ্চা, এটা এর চেয়ে বেশি কিন্তু হয় না। দেন মায়ের যে ফিডিং প্যাটার্ন, বাচ্চাকে খাওয়ানো, এটা খুব গুরুত্বপূর্ণ এখানে, যে মা কতবার ফিডিং করাচ্ছে। যেমন দেখবেন আপনি কাউকে জিজ্ঞেস করলে বলবে বাচ্চা যখনই কাঁদে তখনই দিই, যখনই কাঁদে তখনই দিই। ফিডিং প্যাটার্ন কিন্তু এটা না। সো এখানে একটা গ্যাপ থাকতে হবে, তার ডাইজেশন পাওয়ার, মেটাবলিজম। কারণ বাচ্চা তো সব ডেভেলপমেন্ট নিয়ে আসে নাই। তাহলে পৃথিবীতে আসার পরে তার পুরো টেক কেয়ারটা আমাদের। আমি যদি বাচ্চাকে 3 ঘন্টা পরে খাবার দিই সেটাতেই অভ্যস্ত হবে, ঠিক আছে? সো এখানে বাচ্চা কম ওজন নিয়ে জন্ম নিলে একরকম টেক কেয়ার হবে, পারফেক্ট ওজনের একরকম টেক কেয়ার হবে, বেশি ওজন নিয়ে জন্ম নিলে আরেক রকম টেক কেয়ার হবে। এই জন্য আমরা 2.5 থেকে 3 কেজির একটা বাচ্চাকে 1 বছরে সর্বোচ্চ চিন্তা করি যে সে তার জন্মের ওজনের 3 ডাবল হবে।
লাইক 3 কেজির বাচ্চা 9 থেকে 10 কেজি। সো এই রেশিওতে কিন্তু 2 বছরে কত 3 বছরে কত সেটার একটা গ্রোথ চার্ট কিন্তু ইন্টারন্যাশনালি আছে, সেভাবে হতে হবে। সো এখানে বয়সটা ম্যাটার করে না। এখন একজন 80 বছরের মানুষ, বরং তার ওজন তখন আমরা চাইল্ড হিসেবে কাউন্ট করব যে ওনার এখন বোনস হেলথ ভালো না, শরীর ভেঙে গেছে, ওনার কোনো ক্ষয় হয়ে যাচ্ছে শরীর, ওনার সেল ডিভিশন থেমে গেছে। উনি যদি ওনার দরকারের চেয়ে 10-12 কেজি ওজন ক্যারি করে উনি তো গুড ফিল করবে না। একটা বাচ্চাকে যদি আমরা বাচ্চাকে কি চিন্তা করি কি 1 কেজি ওজনও বাচ্চাকে দিব না, বাচ্চার স্কুলের ব্যাগে আমরা টানি, তাই না? কেন? বেশি ওজনও নিতে পারবে না। সেম থিং একজন বয়স্ক মানুষে কিন্তু তার বয়সের ভারেই তার অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সো উনিও বাড়তে ওজন না থাকাটাই ভালো। যার কারণে বলে যে 40 বছর যখন হবে, মধ্য বয়সে যখন আমরা উপনীত হব, 40 থেকে 45 বছরে আপনার ওজনটাকে পারফেক্ট জায়গায় রাখুন। আমাদের গড় হাইট উইমেনদের কিন্তু 5 ফিট 2 এর উপর আপনি কম পাবেন। সো তারা 50 থেকে 55 মেনটেন করবে। যারা 5 ফিট 3, 4, 5 এরকম আপনি উইমেন কম আমাদের গড় উচ্চতায়, হ্যাঁ তারা 60 মেনটেন করতে পারে। পুরুষের ক্ষেত্রে 5 ফিট 5 থেকে স্ট্যান্ডার্ড শুরু হয়, 5 ফিট 8 আমাদের মোটামুটি গড় থাকে। 6 ফিট 5 ফিট 11 এগুলো আমরা কম পাই। তো তারা হলো 70, 75, 80 পর্যন্ত মেনটেন করলে বেস্ট হয়। আপনি শিশুদের কথা বলছিলেন, শিশুদের ক্ষেত্রে একটু জানি যে আপনি বলেছেন 2.5 থেকে 3 বছরে একরকম হবে। যারা প্রিম্যাচুর হয় মানে আগে সময়ের আগে যারা জন্মগ্রহণ করছে বা ওজনটা কম, মানে পুরো সময়টা জুড়ে তারা ছিল মায়ের গর্ভে এবং ঠিক মতো সময় বেড়েছে কিন্তু তারপর তার ওজনটা কম, তাদের টেক কেয়ারটা যদি একটু আলাদা করে বলুন। প্রিম্যাচুর আমরা দেখি যে অনেক সময় বাচ্চাটা 7 মাসে হচ্ছে, 8 মাসে হয়ে যাচ্ছে, মায়ের হাইপারটেনশন, ডায়াবেটিক নানা জটিলতার কারণে অনেক সময় প্রিটার্ম বেবি আমরা দেখেছি। সো 1.5 কেজি 1900 গ্রাম 2000 এরকম কিন্তু আমরা পাই বাচ্চাদেরকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটু এক্সট্রা কেয়ার করতে হবে। মানে একটু আগে বলেছি পারফেক্ট ওজনে যদি সে জন্মগ্রহণ করে তাকে আমরা হয়তো বলবো দিনে 7 থেকে 8 বার, সর্বোচ্চ 10 বার পেল। কিন্তু যে প্রিটার্ম সে প্রতি ঘন্টায় পাবে, যার ওজনটা কম, তাকে চেষ্টা করতে হবে যে অন্তত অন্য বাচ্চারা 1 বছরে যে ওজন, অনেক সময় প্রিটার্ম বেবিরা সেই জায়গায় যেতে পারে না। বাট আমি নিজে অনেক বেবিকে অবজার্ভ করেছি যে মা খুব ভালো টেক কেয়ার করার কারণে সেই বাচ্চা অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে গেছে। তবে এটা একটু রেয়ার কেসে হয়, একটু পিছিয়ে থাকে তারা মোস্ট অফ দ্য কেসেসে, যে এই ওজন বাড়ানোটা ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য আমরা মায়েদেরকে বলি হয়তো নর্মাল একটা বাচ্চার 3 বছরে যদি 13-14 কেজি থাকার কথা, তার বাচ্চা হয়তো 10 কেজি আছে বা 12 কেজি আছে। সো সে প্রিটার্ম অনুযায়ী ওকে আছে, তার আদার্স অ্যাক্টিভিটি ওকে আছে কিনা এটা দেখতে বলি। তারপরে তো একটু আলাদা কেয়ার এবং ঘন ঘন খাওয়ানোর যে অভ্যাসটা সেটা তো তাকে দিতেই হবে। হ্যাঁ, ওই বাচ্চাকে ধরেন মিনিমাম 10 থেকে 12 বার ফিডিং তো তাকে দিতে হবে। মায়ের দুধটা সে 10 থেকে, তখন কিন্তু রিকভার করে যায় অনেক বাচ্চা। বাট অনেক সময় সেই বাচ্চা অনেক জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে, তাই না? যদি তার ম্যাচুরিটি ঠিক মতো না হয় তখন তো সে নিতে পারছে না, তখন জটিলতা, তখন তাদেরকে আমরা এক্সট্রা ফিডিংও বলে থাকি, অর্থাৎ ফর্মুলা কিন্তু অ্যাড করে দেওয়া হয় তখন ওই সময়। আমরা ডায়েট মানে মনে করি যে একটা বয়স পর্যন্ত, যেমন যারা 30-40-এর মধ্যে আছে বা 50-এর মধ্যে আছেন তারাই শুধু ডায়েট করবে, জিম করবে, তাদের ওজন যদি বেড়ে যায় তিনি ওজন কমাতে পারবেন। কিন্তু যদি এমন হয় 50-এর ঊর্ধ্বে চলে গেছেন একজন মানুষ বা 70-80 বছর বয়স, তার অনেক ওজন, তার ওজনটা কমানোটা খুব বেশি প্রয়োজন তার শারীরিক অন্যান্য ভারসাম্যগুলো রক্ষা করার জন্য বা অন্যান্য অর্গানগুলোকে সুস্থ রাখার জন্য, সেই ক্ষেত্রে তাদের ডায়েট বা তাদের ওজনটাকে কমানো কি সম্ভব হয়? অবভিয়াসলি আমরা তো দেখা গেছে নিজের প্র্যাকটিসে আমি 80, 82, 85 পেয়েছি। এছাড়া বেড রিডেন পেশেন্ট থাকে হসপিটালে যখন ভর্তি, যারা স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, যাদের কোনো কর্মক্ষমতা থাকে না, বাট ওজনের জন্য ডক্টর অনেক ট্রিটমেন্ট দিতে পারেন না, ফিজিশিয়ান, সেক্ষেত্রে বেড রিডেন পেশেন্টেরও কিন্তু ওজন কমাতে হয়। এখানে ওজন কমাতে গিয়ে মেইন যে বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে তা হলো আপনার ক্যালোরি, অর্থাৎ তার বয়স কত, ওজন কত, উচ্চতা কত, কি কাজ করছে, অ্যাক্টিভিটি। তার হাইপার অ্যাক্টিভিটি না থাকলে কোনো দরকার নাই তাকে এক্সট্রা কোনো ক্যালোরি দেওয়া। যেমন একটা নির্দিষ্ট বয়সের পরে আপনি কার্বোহাইড্রেটটাকে নো অথবা লো করে দিতে পারেন, লাইক সেটা হলো 50-60 পরে আমরা বলি যে আমার কাজ কমে যাচ্ছে, আস্তে আস্তে আপনাকে কার্বোহাইড্রেট কমাতে হবে। বাট বাংলাদেশে আপনি এটার ব্যতিক্রম পাবেন। আমাদের যত বয়স হয় আমাদের কার্বোহাইড্রেটের খাওয়ার পরিমাণ আমাদের বেড়ে যায়। আমরা যখন ওয়ার্কিং অবস্থায় দেখবেন স্টুডেন্টরা ঠিক মতো সকালে নাস্তা করে যায় না, রুটি ভাত বাসায় থেকেই যায়, এক টাইমে তারা খাচ্ছে। এরাই দেখবেন যে যখনই তার মিডল এজে যাবে, স্টেবল হবে, কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে তারা খাবে। হ্যাঁ, তারা ডিফারেন্ট কার্বোহাইড্রেট নেয়। সো এই যে 50, 60, 70 এটা ডাজন্ট ম্যাটার। যদি আগে থেকে সে একটু কেয়ারফুল হয়, ওজন কন্ট্রোল থাকলে একজন 60 বছর বয়সের মানুষ যে এক্সারসাইজ অ্যাক্টিভিটি করতে পারে, সামটাইমস আমি দেখি যে 30-35 বছরের একটা তরুণ মানুষও কিন্তু সেটা পারছে না। সো আপনি ফ্রম দ্য বিগিনিং নিজেকে কতটুকু
অ্যাক্টিভ রাখছেন, এটা খুব ইম্পর্টেন্ট। সো আপনার টোটাল মেটাবলিক প্রসেসের সাথে আপনার খাবারের টাইম, আপনার ঘুমের টাইম, আপনার স্ট্রেস এবং অ্যাক্টিভিটি কিন্তু রিলেটেড, খুব বেশি। আপনার কোনো খাবার খেতে কিন্তু নিষেধ করা হচ্ছে না এখানে যে তুমি কোনো খাবার খেতে পারবে না, যখন আপনি হাইলি অ্যাক্টিভ থাকবেন। কিন্তু আপনি হাইলি অ্যাক্টিভ না, তখন আপনি খাবারটাকে কমান। ক্যালোরিটা না কমালে তো সেটা ডিপোজিট হবে, আমি তো ক্যালোরিটাকে বার্ন করতে পারছি না, কোনো বার্ন না করলে সেগুলো তো শরীরে জমা হয়ে যাচ্ছে। সো 70-80 এই বয়সে ডায়েট, এটা তো ডিপেন্ডস অন পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন। একটা পেশেন্ট ডায়াবেটিক, হাইপারটেনশন, অতিরিক্ত ওজনে ভুগছে, তাকে তো এটা কন্ট্রোল করতে হবে। ডায়েট তো নট অনলি রিলেটেড শুধুমাত্র ওজনের জন্য, ডায়েট তো এভরি অফ দ্য ডিজিজের সাথে রিলেটেড আছে। যত রোগই আপনার শরীরে আসুক না কেন, আপনি যদি তার সাথে ডায়েট ম্যাচ করাতে না পারেন, সেই রোগের ঝুঁকি বা সেই রোগের থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। সাপোজ যারা কিডনি ডিজিজ আছেন, তাকে অ্যাবসলিউটলি ডায়েট ফলো করতে হবে, আদারওয়াইজ তার মেডিকেশনও কিন্তু ভালো কাজ করবে না। আর ওজনটা কমাতে পারলে হবে কি, এই ঝুঁকিগুলো তার কম। ইভেন আপনি দেখবেন যে একজন কিডনি পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট বা হাইপারটেনশনের অথবা হার্ট ডিজিজের পেশেন্ট, কিন্তু তার ওজন নিয়ন্ত্রণে দেখবেন ফিজিশিয়ান খুব আরামসে তার ট্রিটমেন্ট করতে পারে, তাকে মেডিসিন অল্পতে তার কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ওজনের রোগীর হবে না। একদম চমৎকার বলেছেন। এই ওজনটাকে নিয়ে আমরা সবাই ভয় পাই যে ওজন বেড়ে গেলেও দেখা যায় এক একজন মানুষের অবকাঠামো অনুযায়ী এক এক রকম হয়। কাউকে বাহ্যিক দিক থেকে খুব শুকনা দেখাচ্ছে, খুব হ্যাংলা পাতলা, বা শারীরিক দিক থেকে সে ঠিক আছে, বাট ওজন মাপার সময় দেখা যাচ্ছে ওজনটা বাড়তে যাচ্ছে। আবার একজন সমস্ত শারীরিক দিক থেকে দেখা যাচ্ছে যে মানে বোঝাই যাচ্ছে যে তার অনেক বেশি মেদ এবং তার ওজনটা বোঝা যাচ্ছে। যাদের আসলে শারীরিক অবকাঠামো দেখে বোঝা যায় না, তাদের সাধারণত হাত পা বা পেটের ভুঁড়িটা বেশি থাকে, মেদটা বেশি থাকে, সোজা কথা যেটা। তো এই সমস্যাটা নিয়ে কিন্তু কম বেশি অনেকেই ভোগে। তো পেটের মেদের জন্য আসলে কি করবে বা কেন এটা বেড়ে যাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারটা আচ্ছা দেখেন, এটা প্রত্যেকটা ফিজিক্যাল কন্ডিশনে কিন্তু স্টেপ আছে, আপনি কোন স্টেজে আছেন এখন। হ্যাঁ, তো যখন ভুঁড়িটা বাড়ে, একদম প্রাইমারি স্টেজে যদি আপনি এটাকে কন্ট্রোল না করেন, থার্ড স্টেজে গিয়ে মানে এখন একদম বোঝাই যাচ্ছে, ওই পর্যন্ত অনেকে ওয়েট করে। যেটা বলেছেন যে বডির কাঠামো অনুযায়ী তো আপনার ওজন, উচ্চতা পারফেক্ট, তারপর আপনার অ্যাবডোমেন ফ্যাট আছে। এটা আমি অনেক পেশেন্ট আমরা পাই। এটার কারণ হলো যারা ডেস্ক জব করে, মোস্টলি বসে থাকে, একসাথে প্রচুর পরিমাণে খাবার খায়, লং টাইম গ্যাপ দিয়ে খাবার খায়, খাবারের পরপর তাদের কোনো এক্সারসাইজ নাই, খাবারটা খেয়ে সে শুয়ে পড়ছে অথবা রাতের বেলা কাজ করছে, আপনি দেখবেন হিস্ট্রি নেন, ম্যাক্সিমাম তাদের অ্যাবডোমেন ফ্যাট। এবং 8 থেকে 9 ঘন্টা চেয়ারে বসে কাজ করছে, অফিসে 3 থেকে 5 কাপ পরিমাণ চিনি দেওয়া চা খাচ্ছে, অফিসের স্ন্যাক্সের মধ্যে বিস্কিটটা আপনার খুবই কমন, এগুলো খায়। সো অল থিং আর মানে কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট তো অটোমেটিক ফ্যাটে পরিণত হয়, এটা তার নেচার, আপনার বডিতে প্রয়োজন নেই, আপনি তারপরও কার্বোহাইড্রেট নিচ্ছেন, তখন সে অটোমেটিক ফ্যাটে পরিণত হয়। এবং এই যে বসে থাকছেন, তখন আপনার অ্যাবডোমেনে গিয়ে সেটা স্টোর হয়, কারণ সেখানে অনেক ফ্যাট সেল থাকে আমাদের এডিপোজ টিস্যু, সেটা খুব দ্রুত এটাকে গ্র্যাব করে। সো নিয়ম হলো আপনি যখনই খাবেন, যে বেলায় খাবেন, 3টা মেজর মিলের পরে 10 থেকে 15 মিনিট করে হেঁটে ফেলবেন, সেটা অফিস, আদালত, বাসা যেখানে হোক। বসার সময় একটু সোজা হয়ে বসা, হ্যাঁ, অ্যাবডোমেনকে। এবং আপনি কাজ করছেন আধা ঘন্টা 1 ঘন্টা পর একটু দাঁড়ান, স্ট্রেট ওয়েতে দাঁড়ান, একটু ব্রিদিং প্র্যাকটিস করেন আপনি। হ্যাঁ, জাস্ট ওখানে একটু মুভমেন্ট করেন, অর্থাৎ এখানে চর্বিটা জমতে দিবেন না। যে একেবারে উঠতে পারছেন না, খাবারের পরে কুসুম গরম পানি খেতে থাকবেন, বা একটু গ্রিন টি অথবা রং চা জিঞ্জার দিয়ে এটা খান আপনারা, উইদাউট সুগার। যারা ওয়ার্কআউট করবেন না, তারা সুগারকে 0 করে দেন, একদম 0 করবেন। কারণ সুগার এরকম একটা বিষয় যে আপনি আপনার চারিপাশে সারাক্ষণ সুগারই খাচ্ছেন, এটা আপনি বুঝতে পারছেন না। সুগার বলতে সবাই কিন্তু শুধু চিনিটাকেই বোঝায়, নট লাইক দ্যাট। যেমন আমি আজকে একজন পেশেন্টের কথা বলি যে উনি সারাদিনে প্রায় 500 গ্রামের উপরে উনি ফল খায়, মানে আমাকে উনি দেখালো যে এত পরিমাণ কেটে নিয়ে বের হয়, এটা খেতে থাকে। তো এখন যে মানুষের কনসেপ্ট যে আমি তো ফল খাচ্ছি, ফ্যাটি কোনো কিছু না, কিন্তু ফলের সুগারে কিন্তু ফ্রুক্টোজ, যেটা ভেঙে আপনার শরীরে সুক্রোজ তৈরি হয়। সো আপনি যে ফল আনলিমিটেড খাবেন, কখনোই না। আমাদের দেশে যে টক জাতীয় ফল মানে ফ্রুক্টোজ ক্যারি করবে। হ্যাঁ, এটা ঠিক যে আম খেলে যেটা হবে, বড়ই খেলে সেটা হবে না, দুটো তো দুই রকম। এখন যত সুইট ফ্রুটস, আম, কাঁঠাল, লিচু, এটা তো মজা, এটা তো মানুষ পরিমাণ মাপতে পারে না, তাই না? সো দ্যাট ওখান থেকেও কিন্তু তার ট্রাইগ্লিসারাইড হয়, কোলেস্টেরল হয়, এবং তার অ্যাবডোমেন ফ্যাট হচ্ছে। এই জন্য চারিপাশে এত কার্বোহাইড্রেট, একটা বিস্কিট খাচ্ছেন কার্বোহাইড্রেট, আপনি ব্রেড খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, চিড়া খাচ্ছেন, সবই কিন্তু এটার মধ্যে কার্বোহাইড্রেট। এবং অনেকে ভাবে আমি তো চিনি খাই না। এই যে আপনি ফাস্ট ফুড খাচ্ছেন, স্যান্ডউইচ,
আপনার যে বানটা আমরা খাই বার্গারের প্রত্যেকটা জায়গায় চিনি দেওয়া আছে, সো আপনার আলাদা করে সুগার মানে নিতে চিনি হবে দিয়ে না। আমি যদি আলাদা করে কোনো যদি স্ন্যাক্স তৈরি করি তারপরেও তো আমার চিনিটাকে নেওয়া হচ্ছে, সুগার তো নেওয়া হচ্ছে, হ্যাঁ, ওটাকে তো অ্যাভয়েড করার কোনো চান্স নাই। এবং এই জন্য বললাম আর কি যে ফ্রুটস আনলিমিটেড বলে কিছু নাই। যারা মনে করে যে ফ্রুটস আনলিমিটেড খাওয়া যাবে, আমি তো শুধু ফ্রুটস খাই তাও কেন ওজন কমে না, মানে এটা আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বললাম আমার পেশেন্টেরই। একদম অন্য অনেক কিছু এটা খায় আসলে প্রচুর কিন্তু খায়। খুবই প্র্যাকটিক্যাল একটা ইস্যু, কারণ আমাদের চিকিৎসকরা বা নিউট্রিশনিস্টরা সবসময় বলেন আপনারা যে সুগারটাকে অ্যাভয়েড করেন। সুগারটাকে অ্যাভয়েড করা মানে আমরা শুধু জানি যে একদম ডিরেক্ট সুগার যেটা খাচ্ছি আমরা সেটাকে, কিন্তু এর সাথে যে ফলও যে বেশি পরিমাণ খাওয়া যাচ্ছে সেখান থেকে যে সুগার চলে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝে না, ক্লায়েন্টও বুঝে না, কিন্তু জানার মধ্যে নাই। আমার যেটা কথা সেটা হচ্ছে যে জানার মধ্যে নাই, যে জানতে হবে যে আসলে কি কি খেলে আমাকে কতটুকু পরিমাণে, যেমন আপনি একটা মিল রেডি করে দিচ্ছেন যে আপনি এতটুকু মিল লাগছে, সেরকম আমাকে ফলটাকেও খেতে হবে, এবং তার সাথে ভিটামিন সি। এটা হলো সার্ভিং সাইজ, মানে আপনি মাছ খেলে কত সার্ভিং খাবেন এটা কিন্তু ভ্যারি করে। একটা 50 বছরের মানুষ, একটা অ্যাডাল্ট তরুণ 30 বছরের অ্যাথলেটস যারা যারা প্রচুর জিম করে, যারা এই যে ফিল্মে অভিনয় করে, এদের প্রত্যেকটা কিন্তু কাজ কর্ম মিলে কিন্তু আপনার কিন্তু সার্ভিং সাইজ আলাদা আছে। কত গ্রাম প্রোটিন পাবেন পার কেজি বডি ওয়েট অনুযায়ী গ্রাম এবং কতটুকু লিমিটেডে খাবারটা খাবো এটা জানবো কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক আপনারা দেখছেন রেনিক্স স্বাস্থ্য কথা, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রেনিক্স স্বাস্থ্য কথায়। আজ আমরা কথা বলছি ওজন নিয়ন্ত্রণ নিয়ে, এবং আজ আমাদের সাথে আছেন আয়েশা সিদ্দিকা। আমরা কথা বলছিলাম যে ওজন আসলে বেড়ে গেলে কি কি করবে, এবং চমৎকার একটা বিষয় বলেছেন যে এই যে চিনিটা শুধুমাত্র সুগারের না, সমস্ত কিছুতে আছে, যেমন এর পরিমাণটা বলছিলেন যে আসলে কতটুকু পরিমাণ ফল খেলে, কতটুকু কার্ব নিলে আমাদের আসলে পুরো ডায়েট চার্টটাকে ফলো করা হয়, সেটা মিনিমাম রেঞ্জগুলো যদি একটু বলেন। আচ্ছা, এটা তো বয়স অনুযায়ী চাহিদা থাকবে। হ্যাঁ, আমাদের তো চাইল্ড ওবেসিটি আছে, কিশোরীদের ওবেসিটি আছে, অ্যাডাল্টহুডে ওবেসিটি আছে, মধ্য বয়সের ওবেসিটি আছে, বৃদ্ধ বয়সের ওবেসিটিও কিন্তু আছে। সো প্রত্যেকটা বয়সে আছে। এই জন্য যেমন একটা এক্সাম্পল দেই, একটা বাচ্চা এমন হতে পারে যে 1 বছরের একটা বাচ্চার ওবেসিটি, হ্যাঁ, তো এটা তো একদম 100% তার প্যারেন্টিং ভুল, তার বাবা মার ভুলের কারণে তার এটা হচ্ছে। ওবেসিটি হতে পারে সেটা তো আমরা মানে মনেই করি না, কারণ শিশুদের আমরা সবসময় চাই যে একটু স্বাস্থ্যবান থাকুক, একটু নাদের সুন্দর থাকুক, কিন্তু এটা খুবই ভুল। মানে ওর তো ইমিউনিটি মাত্র ডেভেলপ করছে, ও তো পরিপূর্ণ অর্গান নিয়ে জন্মগ্রহণ করেনি, ও তো 50% মায়ের পেট থেকে নিয়ে আসছে, বাকিটুকু আপনি এখন আপনার টেক কেয়ারে সেটা ডেভেলপ হবে। কিন্তু আপনার যখন বাচ্চার দরকার এখন 8 কেজি, আপনার বাচ্চাকে করে রেখেছেন 12 কেজি, অর্থাৎ 8 মাসে একটা বাচ্চাকে যদি সর্বোচ্চ ওজনও চিন্তা করি সেটা 8 কেজি পর্যন্ত নিতে পারেন। এটাও আমরা 12 কেজি 15 কেজি, মানে এই যে ওবেসিটি স্টার্ট হলো। এখন ছোট বাচ্চাকে হেলদি বা এরকম ওজন দেখলে সবার ভালো লাগে, আদর করবে, হ্যাঁ, কিন্তু একটু সেন্স খাটান তো যে সেই বাচ্চাটার কষ্টটা। অনেকে আমাকে কমপ্লেন করে বাচ্চাটা 8 মাসে বসতে পারছে না, 9 মাসে কেন হামাগুড়ি দিয়ে উঠে যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এই বাচ্চাটাকে যদি আমি 1 কেজির একটা বোতল দিতাম, ওকে পারতো নিতে? তাহলে সেম এই বাচ্চাকে যদি তার দরকারের থেকে 4 কেজি ওজন বেশি দেন, তার অ্যাক্টিভিটি কমে যাবে তো অটোমেটিক্যালি, তাই না? তো এই যে ওবেসিটিটা স্টার্ট হলো, সো আমি ওবেসিটি 1 বছর থেকেই পেয়েছি। আসলে আমার 1 বছরের এমন পেশেন্টও পেয়েছে যার ওজন 24 কেজি। তো এইসব ক্ষেত্রে তো তখন আমি প্যারেন্টসকে বলতে হয়, মাকে তখন টেক কেয়ার করতে হয়, ফিডিং প্যাটার্ন কমাতে হয়, তাকে আশ্বস্ত করতে হয় তোমার বাচ্চা এই পরিমাণে খেলে কোনো প্রবলেম হবে না, বরং সে বেঁচে যাবে, তার অন্য ডেভেলপমেন্টগুলো ইজি হবে, কারণ ওজনের জন্য বাচ্চাটা ঠিক মতো হাঁটছে না। আবার আমরা কিশোরী, এটা তার গ্রোয়িং পিরিয়ড, হরমোনগুলো চেঞ্জ হচ্ছে, সবকিছু তৈরি, কতটুকু লম্বা হবে, স্ট্রাকচারটা কেমন হবে, স্কিন হেয়ার কেমন হবে, হার্ট কিডনি লিভার লাং কতটুকু ভালো হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে, এটাই বেস্ট টাইম। কিন্তু ঠিক এই সময় যখন তার ওজন হয়, মেয়েদের ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ড এগুলো কমন, এবং তাদের মেজাজ খিটখিটে হওয়া, তাদের ঘুম চলে যাওয়া, স্কিন নষ্ট হয়ে যাওয়া, কোনো গ্লোয়িং না, এবং তাদের লেখাপড়ায় কোনো মনোযোগ থাকে না, তাদের যে ব্রেনের যে ডেভেলপমেন্টটা সেখানে কি হয়, মানে খুব অস্থির থাকে। বাবা আমার যেটা কমপ্লেইন থাকে যে পড়তে বসে কিন্তু আরেক জায়গায় মনোযোগ চলে যায়, এটা ছেলে মেয়ের ক্ষেত্রে 2 জায়গায় পেয়েছি আমরা, হ্যাঁ, এবং তাদের ঘুম একদম নাই। সো একটা টাইমে এরা কিন্তু ইটিং ডিসঅর্ডার ডিজিজেও ভুগে থাকে, যেটা সাইকোলজিক্যাল ম্যাটার, কোনো কাজ নেই তারপরও খাবে তারা। তো এদের ক্ষেত্রে এই যে পোর্শন সাইজ, এদেরকে আমাদেরকে যেভাবে করতে হয়, তার ডেভেলপমেন্ট ঠিক রেখে ওজন কমাতে হবে, অর্থাৎ তার ভাইটাল কোনো খাবার আমি তাকে চাইলে কার্বস বন্ধ করে দেওয়া, এটা করা যাবে না, মানে এই বয়সগুলোতে। সেম অ্যাডাল্টহুডও করা যাবে না। ওই যে বললাম আফটার 40 হয়তো আপনি কার্বোহাইড্রেট
প্রথমেই কোনো কিছু ধরেই বন্ধ করা যাবে না। একটা ওজনের রোগী করা যাবে না, পরিমাণটাকে কমাতে হবে। হ্যাঁ, পরিমাণটাকে, লাইক সে নরমালি ভাত খেত 250 গ্রাম, আমি হয়তো বলবো 200 গ্রাম করো, পরে 150 গ্রাম করো, এই যে রাইসটাকে কমালাম। আচ্ছা, ফ্রুটসের সার্ভিং, এটাও মাপ আছে, 90 থেকে 100 গ্রাম, 120 গ্রাম সার্ভিং সাইজ আছে, যে একটা অ্যাডাল্ট মানুষ কত সার্ভিং ফ্রুটস খেতে পারবে, কত সার্ভিং তার কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন তার কত সার্ভিং থাকবে, 2 থেকে 3 সার্ভিং আমরা প্রোটিন দিই। যার কারণে ফিক্সড করে কখনো বলা যাবে না যে আপনি এত গ্রামে নিবে, বা সার্বজনীন ভাত এত গ্রাম, 150 গ্রাম, এটা বলা যাবে না, এটা তার অ্যাক্টিভিটির উপরে। সো আমরা যখন তাদের সাথে কথা বলি, সে কি কাজ করে, কোন বেলাটা প্রেফার করে, এখানে তো তার একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। ওজন বেড়ে গেছে, ভালো কথা, সে তো ফুড লাভার, সো তাকে আপনি চট করে যখন সব বন্ধ করে দিবেন, এটা তার ভালো লাগবে না। আসলে একজন মানুষের পক্ষে সম্ভব না। সো কোনো রোগকে নিয়ন্ত্রণ করতে হলে, কোনো রোগকে ভালো করতে হলে, রোগীর আগে মেন্টাল হেলথ ডেভেলপ করতে হবে, তাকে কনফিডেন্ট দিতে হবে। এটা ইজি, তুমি বিরিয়ানি খেয়েও কমাতে পারবা, যেটা আমি সাধারণত রোগীকে বলি যে ডাজন্ট ম্যাটার, তোমার মাথায় থাকতে হবে তোমার কত ক্যালোরি তুমি পাচ্ছ। এজ পার এক্সাম্পল, যেমন আপনার 1000 ক্যালোরি প্রয়োজন, আপনি আজকে চিন্তা করলেন আমি 1000 ক্যালোরি আমার লাগবে, কিন্তু আমি আজকে একটু বিরিয়ানি খাবো, অবভিয়াসলি ইউ ক্যান ডু। আপনি ওই বিরিয়ানিটা ওই 1000 ক্যালোরির ভিতর রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ সারাদিনের ক্যালোরি চার্ট আপনি 1000 ইয়েতে ভাগ করলেন। সো আপনি বিরিয়ানি এক বেলা খেলেন, ধরেন এখানে আপনার 400 ক্যালোরি চলে গেছে, বাকি 600 অন্য খাবার দিয়ে করেন, তাহলে কি হবে? আপনার মেন্টাল হেলথও ভালো থাকবে। আপনি যে চেয়েছেন যে আজকে একটু বিরিয়ানি খেতে মন চেয়েছে, তার জন্য আমি এভাবেই বলি যে তোমার পছন্দের খাবার দিয়ে তুমি তালিকাটা করে তোমার ওজন কমাতে পারবা। এখন ইন জেনারেল পিপল তো আসলে ক্যালোরি বুঝে না, লাইক একটা ডিমে কত ক্যালোরি এটাই জানে না। আবার আমাদের সাধারণ কনসেপ্ট কি, দুধ ডিম খেলে ওজন বেড়ে যায়। আমি খুব শিক্ষিত মানুষ, মেডিকেল স্টুডেন্ট পড়ছে, সে দুধ ডিম খায় না, এবার বুঝেন ওজন বেড়ে যায়। তো কিশোর কিশোরীর জন্য এটা ম্যান্ডেটারি। আরেকটা কথা বলি, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুধ এবং ডিম, এই দুটো সুপারফুডকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না আনলেস আনটিল আপনার আদার্স কোনো ডিজিজ থাকলে, অ্যালার্জি থাকলে অ্যাভয়েড করেন। কারণ আপনাকে ওজন কমাতে হলে মাসেল টোন ঠিক রাখতে হবে, চুল ঠিক রাখতে হবে, এভরিথিং ঠিক রেখে ওজন কমাতে পারলেই আপনি সাকসেস। ওজন কমাতে গিয়ে যদি চুল পড়ে যায়, চেহারা ভেঙে যায়, আপনার কোলাজেন নষ্ট হয়ে অনেক ইলাস্টিসিটি নষ্ট হয়, হিমোগ্লোবিন কমে যায়, মানে সিভিয়ার প্রবলেম তৈরি হয়। তখন ওটাও তার ব্রেইনে, হার্টে, এবং দ্রুত ওজন কমানো কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, দ্রুত ওজন কমানো কিন্তু কিডনির উপর একটা প্রেসার ফেলে দেয়। একটু জিজ্ঞেস করি আপনাকে, এই যে দ্রুত ওজন কমানোর কথা বললেন, এটা কিন্তু অনেকের মাঝে এই টেন্ডেন্সিটা আছে, যারা দেখা যাচ্ছে যে মানে খুব দ্রুত চাচ্ছেন যে আসলে আমার 2 মাস বা 3 মাসের মধ্যে একটা আমি ওজন কিছুটা হলেও কমাবো, কিন্তু আসলে কি সম্ভব কিনা? যে আপনি বললেন যে নানা রকম ঝুঁকি থাকে, তারপরে কি আসলে পসিবল? এটা সম্ভব, তবে তাকে একজন মেন্টর রাখতে হবে। আমরা যদি একটু সিনেমাটিক বিষয়গুলো চিন্তা করি, যারা সিনেমাতে অভিনয় করেন তাদের কিন্তু মেইন কাজই বডি, ও তাদের বডির ফিটনেসই হলো চরিত্রের প্রয়োজনে তাদেরকে ঠিক রাখতে হয়। সো তাদেরকে অনেক সময় 3 মাস 6 মাসে কমাতে হয়, কখনো 3 থেকে 6 মাসে বাড়াতে হয়, কিন্তু তাদের একজন ডায়েটিশিয়ান ফিক্স থাকে, ফিজিশিয়ান থাকে, এবং তাদের ট্রেনার থাকে। তাদেরকে কিন্তু এরকম না যে খাবার বন্ধ করে, তাদেরকে প্রচুর ক্যালোরি দেয়, কিন্তু তারা অন্য সবকিছু বাদ দিয়ে ক্যালোরিটাকে এবার বার্ন করে, সো দ্যাট তার বডিতে কোনো ক্ষতি হয় না। আমি যদি আমার রুগী থেকে এক্সাম্পল দিই, যেমন আর্মিতে যারা যাবে, ওদের একটা ইস্যু থাকে যে সবকিছু হয়ে গেছে, মেডিকেলের আগে কমাতে আসে যে আমাকে এটা করতে হলে আমাকে, যেমন আমি একটা কেসেস পেয়েছি 12 দিনে 7 কেজি ওজন কমাতে হবে। সো আলহামদুলিল্লাহ এটাতে আমি সাকসেস। তাকে কিভাবে করেছি? সো তাকে আমি হাই ক্যালোরি দিয়েছি, সে 4 ঘন্টা এক্সারসাইজ করেছে প্রতিদিন। তার খাবার দাবারে আমি তাকে অফ করিনি, তাকে খাবার দাবার দিয়েছি। হ্যাঁ, তো এটা 12 দিনে করতে হবে তাকে, সো এটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো 12 দিনে 7 কিলো সে কমালো, কিন্তু তার প্রবলেম হয়নি, কারণ হলো সে সারাদিন মিলিয়ে 4 ঘন্টা এক্সারসাইজ করে এটাকে বার্ন করে দিয়েছে। সারাদিন মানে 24 ঘন্টা, একটানা 4 ঘন্টা না, যেমন সকালে 1 ঘন্টা করলো, বিকেলে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, ইন বিটুইন টাইম ছোট ছোট এক্সারসাইজ দিয়ে তাকে 1 ঘন্টা করানো হয়েছে। এর সাথে যে খাওয়া দাওয়া, যে মিলের যে ব্যাপারটা, সেটা কি এক্সাক্ট ছিল না? পরিমাণটা এক্সাক্ট ছিল, মানে তার সে তো হলো কিশোর, তার তো চাহিদা 4 ঘন্টা এক্সারসাইজ করবে কি দিয়ে যদি আমি তাকে খাবার না দেই? এখন তার হয়তো প্রয়োজন 60 গ্রাম প্রোটিন, তাকে পুরোপুরি দিয়েছে 60 গ্রাম। এখানে যেটা কন্ট্রোল করা হয়েছে, এক্সট্রা কার্বোহাইড্রেট দেয়নি, কিন্তু সে সারাদিনই কার্বোহাইড্রেট পেয়েছে। না, তা না হলে সে সিক হয়ে যাবে। তারপর তার ফ্যাটের পরিমাণ যদি আমি ঠিক না রাখি, তাহলে সে পারবে না। কত চামচ তেল ইউজ করবে সেটা বলে দেয়, অন্য খাবার থেকে তো সে ফ্যাট পাচ্ছে, সেটাও সে নিচ্ছে। এক্সট্রা প্রোটিনও তাদেরকে আমরা দেই, কিন্তু যেন তার মাসেল ওয়েস্ট না হয়, সেজন্য দুর্বল ফিল না করে। এর পাশাপাশি কেউ যদি একদম খেতেও না পারে, এক্সারসাইজ করতে চায়, তখন তাকে সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি, যে সে সাপ্লিমেন্ট নিয়ে এটা করে। সো দ্রুত ওজনের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হসপিটালে অনেক সময় আমাদেরকে কল করে, একটা জরুরি অপারেশন করা লাগবে, সে অপারেশনে তাকে এতদিনে 4-5 কেজি ওজন কমাতে হবে। সো ক্যালোরি কন্ট্রোল,
এখন মেজারমেন্ট পুরোপুরি প্রপার ওয়েতে যাবে। 1500 ক্যালোরি লাগবে, 500 মাইনাস করে দিলেই প্রথমে সে কিছু কমে যাবে। 1000 ক্যালোরি, এখানে তার এক্সারসাইজও লাগছে না কিন্তু, ঠিক আছে, যিনি বেড রিডেন। বাট যারা বেড রিডেন না তাদেরকে বলবো নর্মালি দ্রুত ওজন কমানো কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না। যাদেরকে আমরা কমাই সেগুলো এক্সেপশনাল কেসেস এবং তারা খুব মনিটরিং এ থাকে, তাদেরকে তাদের লিভার, কিডনি, হার্ট এগুলো কিন্তু চেক আপ থাকে, তাদের রিপোর্টের পরে দেন আমরা ডিসাইড করি যে ওজনটা যেটা কমানোর নিয়ম তাই সেটা বোধহয় কার কতটুকু ওজন এবং উচ্চতার সাথে সেটা মেজারমেন্ট করে একটা ডেট বের করাটা ইভেন ওই ওজনটা কতদিনে বেড়েছে। যেমন একটা এক্সাম্পল, আমরা যখন প্রেগনেন্ট হই মেয়েরা, আমরা 9 মাসে একটা ওয়েট গেইন করি না। এখন যে ওজনটা আমি 9 মাসে গেইন করেছি, আমার কমানোর সময় এটা মাথায় রাখতে হবে এটা 9 মাসেই কমাবো, তাহলে কিন্তু ফিট, আপনার কোনো জায়গায় প্রবলেম হয় না। এবং এই সিস্টেমে কমালে হয় কি, আপনি ফুড এনজয় করতে পারবেন। যারা দ্রুত ওজন কমাতে চায় তারা বিভিন্ন ক্রাইটেরিয়াতে যায়, অনেক মেজর কম্পোনেন্ট তারা বাদ দিয়ে দেয়, নিউট্রিশন বাদ দিয়ে দেয়, কমে ওজনটা কমে। এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না একটা কথা, অনেকে ফ্যাটও বন্ধ করে দেয়, যার কারণে তাদের দেখবেন যে স্কিন একদম, যে 50 বছর তাকে লুক আসবে 60 থেকে 65। সো পর্যাপ্ত যদি প্রোটিন সে না নেয় তার মাসেল ওয়েস্টিং হবে এবং চুল একদম পড়ে যাবে। কথা থেকে একটু জানতে চাই আপু, যে এই যে আমরা পেটের মেদ নিয়ে কথা বললাম যে ভুঁড়ি কমানোর জন্য কি কি করবে, তার সাথে আফটার ডেলিভারিতে একটা নারীরা বড় একটা সমস্যায় পড়ে যান যে তাদের পেটের যে এক্সট্রা যে স্কিনটা সেটা অনেকটা লুজ হয়ে যায়, সেটা টাইটিং হতে অনেক সময় লাগে এবং পেটটাকে দেখলে মনে হয় যে যেন আবার সে কনসেপ্ট করেছে বা প্রেগন্যান্সিতেই সে আছে এরকম মনে হয়, এবং এটা বেশ অনেক দিন ধরে দেখা যাচ্ছে, কারো 1 বছর 2 বছর 3 বছর, এবং দেখা যায় একটা সময় গিয়ে ওই সাইজটাই তার রেগুলার চলে যাচ্ছে। আসলে এটা কি কমানো সম্ভব? আচ্ছা, এটার একটা কারণ বলি। যেমন আমাদের দেশে প্রেগন্যান্সিটাকে সিক মনে করে, হ্যাঁ, যে আমি সিক। সো দেখবেন একটা প্রেগনেন্ট উইমেন কোনো কাজ করতে চায় না, মোস্টলি ম্যাক্সিমাম তারা কাজ করে না। আর আমাদের বাংলাদেশে যেটা কালচার, শ্বশুর বাড়িতে শ্বশুর হেল্প করে বা মেয়েটা মার বাড়িতে চলে যায়, মা সব কাজ করছে, তাকে কোনো কাজ করতে দিচ্ছে না অথবা হেল্পিং হ্যান্ড রাখছে। বাট আপনি একটু তাকান তো ইউরোপিয়ান কান্ট্রিতে, আমি নিজে তো দেখেছি যে ওইসব দেশে বা চায়নার মতো, চায়নাতে গেলেও আপনি দেখবেন যে ওদের প্রেগনেন্ট উইমেন কিভাবে কাজ করে। সো প্রচুর খায়, বাট ওদের প্রেগনেন্সিতে কোনো এক্সট্রা ফ্যাট জমে না। সো এখন একটা প্রেগনেন্ট মা যখন বাংলাদেশে, আপনি দেখবেন যা পছন্দ তাই খাচ্ছে, যা পছন্দ তাই। যেহেতু আমাদের কালচার হলো ভাত, মাছ, ডাল, এটাই মোস্ট অফ দ্য উইমেন পছন্দ করে। সো এটা তাদের থাকবে, এবং এটা খুব ইচ্ছা মতো খায়, যতবার ক্ষুধা লাগে ততবারও খায় অনেকে। এই যে খেলো, তার তো কোনো অ্যাক্টিভিটিস নাই প্রেগনেন্সিতে। কেউ অফিস করছে আপু, সেটা ডেস্ক জব, সে এমনভাবে হাঁটে, এমনভাবে চলে, মনে হচ্ছে আমরা সিক। আমরা এটাকে সিক কেন বলবো? এটা তো একটা আমাদের প্রকৃতিক একটা বিষয়, কিন্তু প্রাকৃতিক। সো দ্যাট এটা এই সময় কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে, সেটা নর্মাল হাঁটাই। এছাড়াও কিন্তু বাইরে আমরা দেখেছি ফিজিওথেরাপিস্ট থাকে, ট্রেনার থাকে, প্রেগনেন্সির এক্সারসাইজগুলো তারা দেয়, যেমন নর্মাল ডেলিভারি হয়, মাংসপেশিগুলো যেন নর্মাল থাকে, ব্লাড সার্কুলেশন যেন আপনার ভালো থাকে। আপনি যখন হেঁটে দেখবেন এক্সট্রা ম্যাটটা জমবে না। জমে হলো এই কারণে, পুরো 9 মাস আপনি খেলেন। আচ্ছা, এবার আফটার বার্থ আসেন, নর্মাল ডেলিভারি হোক আর সিজার হোক, সিজার হলে তো বিছানা থেকেই নামে না, মোস্ট অফ দ্য কেসেস নাড়াচাড়া নাই একদম, বাট বেল্ট পরে কিন্তু উনি হাঁটতে পারেন। এবং আমরা তখন বাচ্চা নিয়ে এত বেশি বিজি থাকি, নর্মাল ডেলিভারিতে মানে ফুল টাইমটা এখানে দেয়, তখন তো আপনি একটা মেইন টাইম পার করে ফেললেন। অথচ বাচ্চাটা হওয়ার পরেই কিন্তু আপনাকে আপনার কনসাস হতে হবে, ওই বাচ্চাটার জন্য আপনাকে ফিট হতে হবে। এবং এটা বাচ্চাটা দুধ খেতে খেতেই কিন্তু আপনি ওজন কমিয়ে ফেলতে পারেন এবং অ্যাবডোমেন ফ্যাট থাকবে না। এবং মুরব্বীরা যেটা করে, সবগুলো বাসায় সবাই বলে যে এখন ডায়েট করা যাবে না, ইচ্ছা মতো খাও, এই যে এটা একটা রং কনসেপ্ট কিন্তু, ঠিক আছে। সো প্রেগন্যান্সি তার বাচ্চাও ঠিকমতো মিল্ক পাবে না, এরকম একটা কনসেপ্ট। কিন্তু এই প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং পিরিয়ডে কি খাবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি খেলে মায়ের মানে মিল্ক সিক্রেশন ভালো হবে এটা অনেকে জানে না। অনেকে মনে করে যে রসালো খাবার খেলে তার মধ্যে ভাতটাকে প্রায়োরিটি দেয়, রুটি খেলে শুকিয়ে যায়, এই কনসেপ্টও আছে। এগুলো কিন্তু খুবই রং কনসেপ্ট। সো এগুলো ইন্টারন্যাশনাল ইয়েগুলোতে যখন মানুষ দেখে যে মিল্ক সিক্রেশনের জন্য আসলে আপনার দরকার ফ্লুইড, প্রচুর ওয়াটার খেতে হবে। ওয়াটার যত খাবেন আপনি প্রতিবার ফিডিং এর আগে স্যুপ, জুস, মিল্ক, ওয়াটার দিলে কিন্তু মা ঠিক। এবং এই মিল্ক সিক্রেশনের জন্য মাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, ভালো ঘুমাতে হবে, রেস্ট করতে হবে। দিস ইজ দ্য মেইন কি। কিন্তু এটাকে অন্যদিকে নেয়, সো আপনার অ্যাবডোমেন তো অটোমেটিক্যালি বাড়বে। যে আফটার প্রেগন্যান্সিতে মা কিন্তু যে এক্সারসাইজ নেয়ার কথা যে বললেন যে রেগুলার এক্সারসাইজ করা, এটার পরিমাণ অনেক কমে যায়। এটা জিরো, একদম এটা জিরো। আপনি আফটার প্রেগন্যান্সি যাদের সিজার হয়, ডক্টররা কেন রোগীকে হাঁটায়?
ঘটায়, একদিন পরে কেন হাঁটতে বলে, তার মানে সে হাঁটতে পারবে তো। বাসায় আসার পর কনসেপ্ট হয় সিজার, হ্যাঁ আপনি ভারী জিনিস তুলতে পারবেন না, ওঠা বসা করতে পারবেন না, বাট আপনি হাঁটতে পারবেন। সো এই হাঁটাটাই একটা এক্সারসাইজ, এটা করলে কিন্তু আপনার মুভমেন্ট থেকে শুরু করে সবকিছু হচ্ছে, এটা করলে কিন্তু পেটে ভুঁড়িটা জমবে না আপনার। কিন্তু আরো একটু জানবো যে এই যে আমরা সবসময় বাড়তি ওজন নিয়ে কথা বলি, কিন্তু যাদের স্বাভাবিক ওজনের তুলনায় একটু কম বা বেশি কম, তাদের নিয়ে কিন্তু কথা বলা হয় খুব কম, বা তারাও কিন্তু অনেক সময় চায় যে আমি ওজনটাকে বাড়াবো। তারা কি করবেন একটু জানবো, তো একটা বিরতি থেকে এসে। দর্শক আপনারা দেখছেন রেনিক্স স্বাস্থ্য কথা, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রেনিক্স স্বাস্থ্য কথায়। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন জামান, এবং আজ আমরা কথা বলছিলাম ওজন নিয়ন্ত্রণ নিয়ে, এবং আমাদের সাথে আছেন আয়েশা সিদ্দিকা। আমরা বিরতিতে যাবার আগে কিন্তু ওজন যাদের বেশি তারা কি করবেন, কিভাবে কমাবেন সেগুলো নিয়ে কথা বললাম, কিন্তু একটু জানবো যে যাদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম, তারা চাচ্ছেন ওজনটা বাড়াবেন, এটা কিভাবে সম্ভব? ওজন কম এবং ওজন বেশি দুটোই কিন্তু অপুষ্টি, দুটোই অপুষ্টি। সো 2-3 কেজি ওজন কম এটা বডিতে খুব একটা বদার করে না। এটা যখন 10 কেজি 15 কেজি লো থাকে সেটা রোগীকে অনেক বদার করে। আপনি খেয়াল করে দেখবেন অতিরিক্ত ওজনে যেরকম মেজাজ খিটখিটে হওয়া, ব্রেন ভালো কাজ না করা, খুবই একটা মানে কেমন শরীরটাকে সে বুঝতেও পারে না যে আমার শরীরটা কেমন, পালপিটেশনের কথা বলে রোগী, হ্যাঁ হাঁপিয়ে যায়। সেম প্রবলেমগুলো আন্ডারওয়েটে হয়। একদম 10 কেজি ওজন কম, তার মেজাজও খিটখিটে, তার স্কিন একদম ডাল হয়ে যায়, চেহারা আপনি বুঝতেও পারবেন না, ভাঁজগুলো পড়ে যায়, এই জিনিসগুলো তার মধ্যে হয়। সো যারা আন্ডারওয়েটে থাকে তাদেরকে আমরা প্রথমত হলো তার হিস্ট্রিটা নেওয়া, আসলে তার জন্মের ওজনটা কেমন এটা যদি জানতে পারতাম পরিবার থেকে আমাদেরকে বলে তাহলে একরকম। অনেকে আছে যে 15-16 বছর পর্যন্ত ঠিক ছিল, 20 বছর পরে এরকম হয়েছে, কেউ বিয়ের আগে ঠিক ছিল, বিয়ের পরে এমন হয়ে গেছে, এরকম যে তাহলে সে কেন হয়েছে এটা বের করা যায়। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ সে কেন এত অপুষ্টিতে থাকছে, দেখা যাচ্ছে যে রক্তশূন্যতা সে বুঝতেও পারছে না। আমরা একটু মফস্বলের দিকে যদি দেখি এই আন্ডারওয়েটটা একটু বেশি পাই মফস্বলে, যেমন কুমিল্লা বলেন, নোয়াখালী, এসব জায়গায় গেলে খুব আন্ডারওয়েটের রোগী আসে। তো এদের অল্প বয়সে বিয়ে হয়, প্রেগনেন্সিতে খুব একটা নিউট্রিশন মেনটেন হয় না, আফটার প্রেগনেন্সি সাংসারিক কাজগুলো করে, সব বাচ্চাকে সামলাতে হয়, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, তার ওজনটা পড়ে যেতে থাকে, খুব দ্রুত পড়ে যায়, হ্যাঁ কমে যায়। সো তাকে একরকম যে তাকে ক্যালোরি, অর্থাৎ তার স্বাভাবিক ক্যালোরি থেকে প্রতি মাসে তাকে 500 করে বাড়াতে হবে, ঠিক আছে? তো ও বেসিকটাই জানে না। সেম অন্য যে কিশোর কিশোরী, তারও ওজন কম। সো এটা কিশোর কিশোরীদের পারফেক্ট ওজনে রাখতে হয়, কিন্তু বাবা মা অনেক সময় এটাকে গুরুত্ব দিচ্ছে 17-18 বছর বয়সে যে কিশোরীর একদম পারফেক্ট থাকার কথা, তার হেলথ যেরকম দেখা যায় যে একটা 15-16 বছরের কিশোরীর সব কিছু ওকে থাকে। সো দেখা গেছে যে অনেক সময় প্যারেন্টস আমাদের কাছে আসে যে আপা ওর সাথে বাচ্চাদের দেখেন ওর গ্রোথটা নাই, তো সে অলরেডি 10 কেজি ওজন কম, যার ওজন থাকার কথা ধরেন 50, তার ওজন আছে 40-35 এরকম থাকে। সো সে অনেক ক্যালোরি নিচ্ছে, দেখা যাচ্ছে লো অ্যাপেটাইট, একদম হিমোগ্লোবিন কম, এটা কমনলি দেখেছি। কৃমিনাশক খুব একটা নেয় না। আরেকটা হলো বাচ্চারা এখন প্রচন্ড ডিভাইসে অ্যাডিক্টেড থাকে, রাতে ঘুমায় দেরিতে। ঘুম না হওয়া কিন্তু ওয়ান অফ দ্য রিজন, ওয়েট লস এবং ওয়েট গেইন দুটা। প্রচন্ড অ্যাসিডিটি হয়, বাউল মুভমেন্ট ঠিক মতো নাই, এদেরও ইরেগুলার ইটিং হ্যাবিট থাকে। তো অনেকের মাথায় থাকে যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড শুধুমাত্র ওজন বাড়ায়, এটা কিন্তু একটা রং কনসেপ্ট। ফাস্ট ফুড জাঙ্ক ফুড আপনার ওজনকে কমিয়ে দেয়, হ্যাঁ দুটো হয়, প্রচন্ড গ্যাস হয়, অন্য নর্মাল খাবার খেতে পারে না। আমি দুটো কেসে পেয়েছি, এদের ওজন বাড়ে, এদের ওজন কমে যায়, যেহেতু দুটোই আপনার অপুষ্টি। সো এই টিনেজদের ক্ষেত্রে যখন এটা হয় তখন মিনিমাম ধরেন 10 কেজি ওজন বাড়ানোর জন্য 5 মাসের একটা প্রজেক্ট নিতে হবে, যে 5 মাস তাকে মনিটর করা ও সেম ক্যালোরি নিতে পারে কিনা, ওই ক্যালোরিটা নিতে পারছে কিনা, তার অন্য কোনো ফিজিক্যাল কন্ডিশন আছে কিনা, তখনই বোঝা যাবে। অর্থাৎ স্টোমাক ও না খেতে খেতে ধারণ ক্ষমতা কমে গেছে, এটাকে আমরা 200 গ্রাম 300 গ্রাম করে বাড়িয়ে আবার বেলুন তো ওভাবে বাড়াবো আর কি। হ্যাঁ, সো দ্যাট আমাদের টার্গেট থাকতে হবে প্রতি মাসে 2 কেজি করে ওজন বাড়ানো। সেই 2 কেজির ওই যে ক্যালোরি, প্রথমে ধরেন 1500 দিয়ে একটা টিনেজকে শুরু করলাম, 1800, 2000, 2200, 2500 এভাবে করে করে করি। আর এটার সাথে কিন্তু অনেক সময় আছে একদম রুচি হচ্ছে না, এটা কমন কথা, কিন্তু কিছু খেতে পারছে না। সো যদি রক্তশূন্যতা থাকে, আয়রন, জিঙ্ক এগুলো তো আমরা দেই, ফোলেসেন এগুলো দেই, ভিটামিন ডি কিন্তু ওয়ান অফ দ্য রিজন থাকে। হ্যাঁ, তো ডিজিজ কন্ডিশনে যেটা হয়, যেমন হাইপার থাইরয়েডে অনেকের ওজন কম, বাট এটা অনেকে জানেই না, ডিটেক্টই করতে পারে না। সো আমরা কিছু
বেসিক টেস্ট যখন করি তখন কিন্তু পেয়ে যায় যে তার এই কারণে একটা হচ্ছে প্রবলেম। আর কিছু হলো কথা বললে বোঝা যায় যে তার ইরেগুলার লাইফ, মানে পছন্দ হচ্ছে না, টিনেজ রাগ করে, মা খেতে বললে বিরক্ত হয়, টিফিন খাবে না, সন্ধ্যার সময় একটুখানি খেলো, আবার রাত সে জাগতেছে, ব্রেকফাস্ট করে স্কুলে যায় না। সো তার প্রতিদিনের যে ক্যালোরি নিডটা সেটা ফিল আপ হয় না। হ্যাবিটগুলো চেঞ্জ অভ্যাসগুলো চেঞ্জ করলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায়, আসলে রক্ষা পেতে পারে। এই যে আপনি সাপ্লিমেন্টের কথা বললেন যে যারা একটু আন্ডারওয়েট আছে বা হচ্ছে অপুষ্টিতে থাকে তাদের আমরা ভিটামিন সাপ্লিমেন্ট দিই, কিন্তু বর্তমান সময়ে বাজারে কিন্তু যাদের ওজন অনেক বেশি, মেদ কমানোর জন্য নানা রকম সাপ্লিমেন্ট আসছে। আসলে এগুলো কি খুব একটা ভালো কাজ করে নাকি এগুলো প্রয়োজনীয়তা নেই? সাপ্লিমেন্ট নিয়ে আমাদের দেশে সবার মধ্যে একটা রং কনসেপ্ট আছে। সাপ্লিমেন্ট বলতে একটা ভীতিকর একটা বিষয় যে সাপ্লিমেন্ট কেন লাগবে না, ন্যাচারাল। সেম আমাদের কথা, আমরা যখন কোনো পেশেন্ট দেখি আমাদের প্রথম কাজই হলো খাবার থেকে নিউট্রিশন দেওয়া। সো সাপ্লিমেন্টের বিষয়ে একটা কন্ট্রাডিক্ট এটা যে অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমরা যেটা চাই সেটা হলো ফাংশনাল ফুড, অথবা এটাকে নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্ট বলে। সো বাংলাদেশের নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্টটা এত কমন না। ওয়ার্ল্ডের 3-4টা দেশে নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্ট আসলে হয়, যেমন জাপানে হচ্ছে, কোরিয়াতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে। হ্যাঁ, ওরা নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্ট তৈরি করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, কোকোনাট পিল, টারমারিক পিলের কথা আমরা শুনেছি, বাংলাদেশেও একটা ফাংশনাল ফুড আছে, তৈরি হচ্ছে এখন। সো আমরা যখন সাপ্লিমেন্ট বলবো, আপনি যত ভালো খাবারই খান না কেন আপনার বডি আসলে 70-80% বেশি তো অ্যাবজর্ব করবে না। সো কিছু ল্যাকিংস থাকে। এরপর আপনি খেয়াল করে দেখেন কয়টা পরিবার ব্যালেন্স ডায়েট বোঝে। ইমব্যালেন্স ডায়েটের জন্যই সাপ্লিমেন্টটা প্রয়োজন হয়। কেন আমরা আয়রন দিতে বলি? ওর হিমোগ্লোবিন কমে গেছে দেখে। কেন সে ফলিসন নিচ্ছে, কেন সে ভিটামিন ডি নিচ্ছে? সাপ্লিমেন্ট তো তখনই প্রয়োজন হচ্ছে যখন সে লো হচ্ছে, খাবার থেকে পর্যাপ্ত সে নিচ্ছে না, অথবা সে পাচ্ছে না, সামহাউ তার অ্যাবজর্পশন হচ্ছে না। এটা আমাদের দৈনন্দিন চিত্র। কেউ যতই বলুক আমি তো সবকিছু খাচ্ছি নিচ্ছি, হচ্ছে না, তার খাবারটা ব্যালেন্স হচ্ছে না দেখেই তার সাপ্লিমেন্টটা লাগছে। সো ওজনের ক্ষেত্রে সাপ্লিমেন্টটা আসলে কি, ওজন তো হলো মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ মোস্টলি। অনেক ডিজিজের কারণে মেটাবলিজম স্লো, খাদ্যাভ্যাস লাইফস্টাইলের কারণে মেটাবলিজম স্লো, তখন আমরা মেটাবলিজম বাড়ানোর জন্য সাপ্লিমেন্ট দিতে বলি। আপনি জাপান, কোরিয়া, ইংল্যান্ডে এইসব দেশে যদি খোঁজেন, ওদের প্রচুর ওজন কমানোর সাপ্লিমেন্টস আছে, লেখাও থাকে ওগুলাতে। মেটাবলিক ডিসঅর্ডার থাকলে মেটাবলিজমের জন্য কার্বোহাইড্রেট ব্লগারের আলাদা থাকে, বাট কখনোই পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। মানে কার কোন জায়গায় প্রবলেম, কারো কার্বোহাইড্রেট ইনটেক বেশি থাকে, কারো কিন্তু প্রোটিন ইনটেক বেশি থাকে। সো সাপ্লিমেন্ট কিন্তু ভাগ করে দেওয়া আছে, কার্বোহাইড্রেট ইনটেক করলে কোনটা দিব, প্রোটিন ইনটেক করলে কোনটা দিব। সেই ক্ষেত্রে ওজন যারা কমাতে চাচ্ছেন এই সাপ্লিমেন্টগুলো কিভাবে কাজ করবে? হ্যাঁ, এই যে মেটাবলিজমটা তার বাড়ায়, তখন ওয়েট লস করে। কিছু কিছু সাপ্লিমেন্ট থাকে, যেমন আমরা বলি ফাইবার প্রচুর খাও। ফাইবার খেলে কি হয়, বাউলটা ক্লিয়ার হয়। বাউল ক্লিয়ার হলে ওজন কমে যাবে আপনার, ঠিক আছে? ফাইবার দিয়ে ওজন কমানো যায়, লং টাইম পেটে থাকবে, ক্ষুধা তৈরি হবে না, আপনি হাংরি ফিলিংটা হবে না, এবং বাউল ক্লিয়ার হবে, আপনার ওজন কমবে। সো এই যে মেদ কমানোর কিছু সাপ্লিমেন্ট ওরকম থাকে, এগুলো নিয়েটা একদম স্বাস্থ্যকর। থাকে। হ্যাঁ, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ মুহূর্তে যেটা জানতে চাইবো যে এই যে ওজন নিয়ন্ত্রণ নিয়ে এখন সবাই খুব বেশি কনসাস, সবাই চাচ্ছে তার ওজনটাকে ব্যালেন্স করতে, একদম সিম্পল ওয়েতে কিভাবে আর কি করা যায় বা খাবার দাবার কিভাবে মেনটেন করা যায়, এটা যদি একটু বলে দেন। আমি সবসময় মনে করি যে যে লাইফস্টাইলে আছে সেটা দিয়ে তার ওজনটা কমানো যায়। সেই খাবারটাকে সে তার মাপ অনুযায়ী খেতে হবে। যদিও এটা যেমন আমি যে বিষয়ে এক্সপার্ট না, সে কাজটা আমি করলে পারফেক্ট রেজাল্ট আসবে না। সো আমি পরামর্শ দিব যেটাতে এক্সপার্ট তার থেকে পরামর্শ নিয়ে কমানো ভালো। যাদের 2 থেকে 3 কেজি ওজন বেশি, তারা মিনিমাম লাইফস্টাইল চেঞ্জ করলো যতটুকু সে নেয়, কারণ ক্যালোরির হিসাব ইন্ডিভিজুয়াল মানুষ পারবে না, যে 100 গ্রাম ভাতে কতটুকু ক্যালোরি কেউ জানে না আসলে সম্ভব। এবং আমাদের দেশে মেপে খাওয়ার কালচার তো নাই। আমরা যখন আমাদের কাছে আসি তখন যখন বলি মেপে খাও, কাপে এতটুকু বা গ্রামে এতটুকু, 100 গ্রাম ভাত ও না মাপলে জীবনও বুঝবে না। হাতের মাপে বলে আমি এতটুকু খেয়েছি বা 1 চামচ খেয়েছে। আমার বাসার কাপ বা আমার বাসার চামচ এক হবে না, আপনার সাথে মিলবে না। সো দ্যাট এক্স্যাক্টলি ক্যালোরি মাপার মেশিন আছে, সেটা কিনে ফেলবে যে কত গ্রাম রাইস। এরপরে হলো তাকে বার্ন করে দিতে হবে। এরপর বলবো যে টাইম মতো খাবারটা নেওয়া। আপনি যখন ওজন কমাবেন বা বাড়াবেন, এই দুটো জায়গায় টাইমিং ভেরি ইম্পর্টেন্ট। সারা পৃথিবীর যেখানে যান, নাস্তাটা যে টাইমে নেবেন, ডিনার সে টাইমে শেষ করে দেবেন। 12 ঘন্টার মধ্যে খাবারটাকে ক্লোজ করে দেবেন এবং আপনি একটানা হাঁটতে পারছেন না, কোনো সমস্যা নাই। আপনার যদি এই বাসার একটা রুম আপনি এখানে হেঁটে ফেলেন, এখানে একটু ব্যায়াম করেন না। 3টা মেজর মিলের পরে আমি একটু হাঁটতে বলি। সপ্তাহে যদি 3 থেকে 5 দিন সময় পাওয়া যায়, যে কোনো একটা টাইমে 35 মিনিট করে হাঁটতে বলি, কারণ আপনি ফ্যাট জোনে পৌঁছাতে একটা টাইম লাগে, আপনাকে করতেই হবে। আয়েশা সিদ্দিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর চমৎকার পরামর্শ দিয়েছেন এবং আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন আজকে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
দর্শক আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে সুষম খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের আসলেও কোনো বিকল্প নেই। আর এর সাথে শুধু একটু এক্সারসাইজ করা, এক্সারসাইজ মানেই যে আমাকে জিমে যেতে হবে, অনেকক্ষণ হাঁটতে হবে তা কিন্তু নাই। আমাদের বিশেষজ্ঞ যেটা বললেন যে আপনার রুমের ভিতরে কিন্তু আপনার একটু হাঁটতে পারেন, এবং সাথে একটু যদি হাঁটতে নাও পারেন একটু লাফালাফি করলেন, এতেও কিন্তু আপনার অনেকটা অংশ ক্যালোরি বার্ন হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেনিক্স স্বাস্থ্য কথায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।